এখনকার আমাদের বিষয় হলো সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই যে সমুদ্র স্রোত সেটা কিভাবে সৃষ্টি হয়, কোন কোন কারণ এর জন্য দায়ী, সেই আলোচনা আজ আমরা করব। সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে বেশ কিছু কারণ উল্লেখযোগ্য। তার মধ্যে রয়েছে পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ু প্রবাহ, উষ্ণতার তারতম্য, লবণতার তারতম্য এবং ঘনত্বের পার্থক্য, আর অধঃক্ষেপণের তারতম্য। আমরা এক এক করে আলোচনায় আসি। প্রথমেই রয়েছে পৃথিবীর আবর্তন গতি। আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়ে চলেছে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। এই পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তিত হচ্ছে প্রতিদিন, যেটা সময় লাগছে 24 ঘন্টা। পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবীর মধ্যে একটা বল বা শক্তি উৎপন্ন হচ্ছে কি না, ঘূর্ণায়মান বস্তুর মধ্যে কোনো কিছু যখন থাকে তখন সেটার মধ্যে একটা ছিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়। এই যে ছিটকে যাওয়ার প্রবণতা, সেটাকে বলছে কেন্দ্র বহির্মুখী শক্তি। এই যে কেন্দ্র বহির্মুখী শক্তি মানে পৃথিবী থেকে সবকিছু ছিটকে যেতে চাইছে। আর এই কেন্দ্র বহির্মুখী শক্তি, যেটাকে আমরা বলি যে পৃথিবীর আবর্তন গতিজনিত শক্তি, এর আরেক নাম হচ্ছে কোরিওলিস বল। এই কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীর সমস্ত কিছু ছিটকে বেরিয়ে যেতে চাইছে। আর কোনো গতিশীল বস্তুর মধ্যে এই যে ছিটকে বেরিয়ে যাওয়ার প্রবণতা, সেটা তরল পদার্থ অর্থাৎ সমুদ্রের জল, তার উপরও প্রভাব বিস্তার করছে। পৃথিবী এই ঘোরার ফলে সমুদ্রের জলও কিছুটা কি করছে না, স্থান পরিবর্তন করছে। অর্থাৎ পৃথিবীর আবর্তন গতিজনিত কারণে যে বল বা শক্তি উৎপন্ন হয় অর্থাৎ কোরিওলিস বল, সেই কোরিওলিস বলের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র জলের উচ্ছ্বাসের সৃষ্টি হচ্ছে, যেটা কি আমরা বলছি সমুদ্র স্রোত। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে সমুদ্র জলের এই উচ্ছ্বাস, অর্থাৎ এই উচ্ছ্বাস সৃষ্টি হচ্ছে আবর্তন গতির জন্য। তাহলে আবর্তন গতি অনেকটাই কিন্তু দায়ী। তাই লক্ষ্য করা যায় যে নিরক্ষীয় অঞ্চলে কোরিওলিস বল শূন্য, সেজন্য এই নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখি যে খুব একটা বেশি সমুদ্রের স্রোত বিক্ষিপ্ত হয় না। কিন্তু যত আমরা মেরু অঞ্চলের দিকে যাই তত আমরা দেখতে পাই কোরিওলিস বল বৃদ্ধি পাচ্ছে। তার ফলে সেখানে সমুদ্র স্রোতের যে ছিটকে যাওয়ার প্রবণতা, সেটাও বেশি লক্ষ্য করা যায়। তো এরকমই উদাহরণ যেমন আমরা লক্ষ্য করি, যেমন দেখতে পাওয়া যায় যে সমুদ্র স্রোত সৃষ্টির মানে পৃথিবীর আবর্তনের প্রভাবে যেহেতু কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে, আর কোরিওলিস বল সমুদ্র স্রোতের সৃষ্টি করছে, সে কারণে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাচ্ছে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাচ্ছে। তার ফলে সমুদ্র স্রোতেরও এই ডান দিক বাঁ দিক বেঁকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়েছে, যেমন দেখতে পাওয়া যায় যে কুরেশীয় স্রোত। আবার নিরক্ষীয় অঞ্চলে যেহেতু কোরিওলিস বলের প্রভাব নেই, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এই ধরনের স্রোতের বিক্ষেপণ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ নিরক্ষীয় স্রোতের ক্ষেত্রে, উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের ক্ষেত্রে এই বিক্ষেপণ লক্ষ্য করা যায় না। তো পৃথিবীর আবর্তন গতি অন্যতম একটা কারণ সমুদ্র স্রোত সৃষ্টির ক্ষেত্রে। আমরা 2 নম্বর কারণে যাব, সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত বায়ু প্রবাহ কি? আমরা জানি যে নিয়ত বায়ু প্রবাহ অর্থাৎ যে বায়ু সারা বছর একটি নির্দিষ্ট দিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়ে থাকে নিয়ত বায়ু। আমরা নিয়ত বায়ুর ভাগগুলোও জানি, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এই 3টে বায়ুই একটি নির্দিষ্ট দিক থেকে আরেকটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় সারা বছর। তো সারা বছর এই বায়ু প্রবাহিত হওয়ার ফলে এই বায়ুর, আমরা আগের আলোচনায় দেখেছি যে বায়ু প্রবাহের জন্যে সমুদ্র জলের ঘষা লেগে তরঙ্গের সৃষ্টি হচ্ছে এবং তরঙ্গ স্রোতের সৃষ্টি করছে। তাহলে এই নিয়ত বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন জলপৃষ্ঠে তরঙ্গের সৃষ্টি করছে এবং সেই তরঙ্গ স্রোতে পর্যবসিত হচ্ছে। প্রধান সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হলো এই নিয়ত বায়ু প্রবাহ। আর নিয়ত বায়ু প্রবাহ যেহেতু সারা বছর প্রবাহিত হয় একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে, সেই কারণে সমুদ্র স্রোতও
নিয়ত বায়ুর যে প্রভাবে যেহেতু সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, সে কারণে নিয়ত বায়ু প্রবাহের গতিপথকেই সমুদ্র স্রোত অনুসরণ করে, যার ফলে দেখতে পাওয়া যায় সারা বছর ধরে সমুদ্র স্রোত ওই নিয়ত বায়ু প্রবাহের দিকেই প্রবাহিত হচ্ছে। এটা থেকে প্রমাণ হয় যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই নিয়ত বায়ু প্রবাহ। মূলত পৃথিবীর আবর্তন গতি এবং নিয়ত বায়ু প্রবাহ এই দুটো প্রধান এবং অন্যতম কারণ সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে। এবার এই যে নিয়ত বায়ু প্রবাহের প্রভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, সেটা আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে পারি। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, এই দুটো বায়ু প্রভাবে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, সে কারণে এই নিরক্ষীয় অঞ্চলে যে দুটো স্রোতের সৃষ্টি হয়েছে, উত্তর দিকে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ দিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই দুটো স্রোতের অভিমুখ আমরা দেখি পূর্ব থেকে পশ্চিমে, অর্থাৎ আয়ন বায়ুকে অনুসরণ করছে। এই এরকমই আরো বেশ কিছু উদাহরণ রয়েছে যে ক্রান্তীয় অঞ্চলে বা উপক্রান্তীয় অঞ্চলে বা মেরু অঞ্চলে আমরা দেখি পশ্চিমা বায়ু বা মেরু বায়ুর প্রভাবের ফলে সমুদ্র স্রোতগুলো তাদের পথ ধরেই প্রবাহিত হচ্ছে। তো এই উদাহরণগুলো থেকেও আমরা প্রমাণ পাই যে নিয়ত বায়ু প্রবাহ বহুলাংশে দায়ী সমুদ্র স্রোত সৃষ্টির পিছনে। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর আবর্তন গতি এবং নিয়ত বায়ু প্রবাহ এই দুটো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণ। আমরা 3 নম্বর পয়েন্টে যাব, সেটা হচ্ছে উষ্ণতার তারতম্য। আমরা জানি যে বা আগের আলোচনাতে যখন শীতল এবং উষ্ণ স্রোত বলেছিলাম, তখনও সেখানে আমরা দেখেছিলাম যে এই যে উষ্ণতার তারতম্য বা উষ্ণতার পার্থক্য কেন হয় না, সূর্যরশ্মির পতন কোণের হেরফেরের জন্য। আমরা দেখেছি যে নিরক্ষীয় অঞ্চলে সেখানে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ার ফলে সেই অংশে অর্থাৎ নিরক্ষীয় অংশে উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতা স্বাভাবিকভাবে বেশি হবে। আর যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব, সূর্যরশ্মি তির্যক থেকে অতি তির্যক হচ্ছে, তার ফলে সেই অংশে সমুদ্র জলের উষ্ণতা কম থাকছে। আর আমরা আগের আলোচনা থেকে যদি সূত্র টেনে বলি, তাহলে বলবো যে এই উষ্ণতার তারতম্য অর্থাৎ শীতল অঞ্চলে দেখতে পাচ্ছি শীতল স্রোত এবং উষ্ণ অঞ্চলে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাচ্ছি উষ্ণ স্রোত, এই দুটো যেহেতু বিপরীতধর্মী এবং উষ্ণ স্রোত ঘনত্ব কম হলে হালকা, তার ফলে উপরি অংশ দিয়ে প্রবাহিত হয়, এবং শীতল স্রোত যেহেতু ভারী সেই জন্য নিম্ন অংশ দিয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হচ্ছে। এবং যেহেতু দুটোর ঘনত্ব আলাদা, সেই জন্যে পরস্পরের দিকে প্রবাহিত হয়। উষ্ণ স্রোত শীতল স্রোতের দিকে এবং শীতল স্রোত উষ্ণ স্রোতের দিকে প্রবাহিত হয়। কেন না, সম উষ্ণতায় মিলেমিশে সম উষ্ণতায় সম ঘনত্বে আসার জন্য। তার ফলে দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অঞ্চল থেকে পৃষ্ঠস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে স্রোত প্রবাহিত হচ্ছে বা জলপ্রবাহ ঘটছে। আবার মেরু অঞ্চলের যেহেতু ঠান্ডা জল, সেই জন্য নিম্ন প্রবাহ বা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে সমুদ্রের জল প্রবাহিত হচ্ছে এবং উষ্ণতার তারতম্যের জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এরকম আমরা একটা উদাহরণ বলতে পারি, যেমন বলছেন যে উষ্ণতার প্রভাবে যে নিরক্ষীয় অঞ্চলে বহিঃস্রোত রূপে প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় স্রোত, আর ল্যাব্রাডার স্রোত যেহেতু শীতল স্রোত সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তাহলে উষ্ণতার তারতম্যের কারণেও আমরা দেখলাম যে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। আমরা 4 নম্বর কারণে আসবো, সেটা হচ্ছে লবণতার তারতম্য। সমুদ্র জলের যে লবণতা, সেটাও কিন্তু সব জায়গায় সমানভাবে থাকে না। সমুদ্র জলের লবণতা কোথাও বেশি এবং কোথাও কম লক্ষ্য করা যায়। আর এই লবণতার হেরফেরের জন্য কি হয় না, যে জল বেশি লবণাত্মক তার ঘনত্ব বেশি এবং সে ভারী হবে, সেই জন্যে সে নিচের দিক দিয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে।
আবার যার লবণতা কম, তার ঘনত্ব কম, তার ফলে হালকা, তার ফলে সে উপরের দিক দিয়ে বহিঃস্রোত রূপে প্রবাহিত হবে। আর যেহেতু ঘনত্ব আলাদা, ওই একই রকম ভাবে সম ঘনত্বে আসতে চাইবে, সেই জন্য বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে এবং কম ঘনত্বের জল বেশি ঘনত্বের দিকে আসবে, এবং যার ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। এরকম উদাহরণে আমরা লক্ষ্য করি, যেমন ভূমধ্যসাগরের জল অধিক ঘনত্বযুক্ত বলে, অর্থাৎ সেটা বেশি লবণাক্ত বলে, কম ঘনত্বযুক্ত জল আটলান্টিক মহাসাগরে চলে আসে ভূমধ্যসাগর থেকে। আবার আরেকটা উদাহরণ আমরা পাই, বলেছে কম লবণাক্ত জল আমরা বহিঃস্রোত রূপে দেখতে পাই, যেমন বলেছে আটলান্টিক স্রোত জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে বহিঃস্রোত রূপে ভূমধ্যসাগরে প্রবেশ করতে। তো এই উদাহরণ থেকেও স্পষ্ট যে লবণতার তারতম্যের জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। এর পরের পয়েন্টে আমরা আসবো, সেটা হচ্ছে ঘনত্বের পার্থক্য। আমরা দেখলাম যে ঘনত্বের পার্থক্য হচ্ছে উষ্ণতার পার্থক্য হলে ঘনত্বের পার্থক্য হয়, লবণতার পার্থক্য হলে ঘনত্বের পার্থক্য হয়, তার সাথে সাথে বৃষ্টিপাতের হেরফের বা তাতে সমুদ্রের জলে দ্রবীভূত খনিজ পদার্থ বা সেখানে কত বেশি মিষ্টি জল পড়েছে নদী থেকে এসে, বা নদীবাহিত পলি বা পদার্থ সমূহ তাতে কত কি এসে পড়েছে, সেই বিষয়ের উপরে কিন্তু ঘনত্বের পার্থক্য নির্ভর করে। আর ঘনত্বের যখনই হেরফের হয় তখনই কি হয়, কম ঘনত্বযুক্ত জল বেশি ঘনত্বের দিকে, বেশি ঘনত্বযুক্ত জল কম ঘনত্বের দিকে আসবে এবং স্রোতের সৃষ্টি করবে। তো ঘনত্বের প্রভাবেও দেখছি সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। আরেক 6 নম্বর যেটা পয়েন্ট, সেটা হলো অধঃক্ষেপণের তারতম্য বা বাষ্পীভবনের তারতম্য। অধঃক্ষেপণের তারতম্য বা বাষ্পীভবনের তারতম্যের ফলে কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আমরা প্রথমে অধঃক্ষেপণের কথায় যদি আসি, দেখা যায় আমরা ধরলাম যে এটা হচ্ছে সমুদ্রের জলপৃষ্ঠ। তো যেখানে মেরু অঞ্চলে দেখি বরফ গলে যাচ্ছে, এই অংশে যখন বরফ গলছে অর্থাৎ হিমশৈল বা বরফের গলন হয় মেরু অঞ্চলে, এটা আমরা ধরলাম মেরু অঞ্চল, এটা ধরলাম নিরক্ষীয় অঞ্চল। তাহলে মেরু অঞ্চলে বরফ গলনের পরিমাণ বেশি, আর বরফ গলে যাওয়ার ফলে এই অংশে মিষ্টি জলের পরিমাণ বাড়ছে, এবং মিষ্টি জলের পরিমাণ বাড়া এবং বরফ গলে যাওয়ার ফলে এই অংশের জলতল উঁচু হয়ে যাচ্ছে। আর জলকে কখনো এরকম স্টেপ দেখা যায় না, জল সমুদ্রশীলতা ধর্ম অনুযায়ী জল কি হয়, একটা লেভেলে থাকে, যার ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে মিষ্টি জলের যোগান বা বেশি জলের যোগান আসার ফলে এই অংশের জলতল বৃদ্ধি পাচ্ছে। তার ফলে এই অংশের জল বেশ উঁচু, এই অংশের জল নিচু, তার ফলে জলে বা স্রোত কি হচ্ছে, জলের এদিকে প্রবাহ ঘটছে, অর্থাৎ মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে জলের প্রবাহ হচ্ছে, তার ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। আর অধঃক্ষেপণের মধ্যে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বৃষ্টিপাত। তুষারপাত হয় বা বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতও আমরা লক্ষ্য করি যে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যখন বৃষ্টিপাত বেশি হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে, এটা যদি নিরক্ষীয় অঞ্চল হয় আর এটা যদি ক্রান্তীয় অঞ্চল হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলে যখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলে জল বেশি হয়ে যাচ্ছে, তখন নিরক্ষীয় অঞ্চলের থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে সমুদ্রের জলের প্রবাহ লক্ষ্য করা যায়। ঠিক একইভাবে ক্রান্তীয় অঞ্চল থেকে বা ক্রান্তীয় অঞ্চল থেকে নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানটা যদি নাতিশীতোষ্ণ অঞ্চল ধরে দিকটা, তাহলে আমরা দেখতে পাই যে ক্রান্তীয় অঞ্চলে সূর্যরশ্মি প্রায় লম্বভাবে পড়ে বলে এই অংশে বাষ্পীভবন বেশি, বাষ্পীভবন বেশি হওয়ার ফলে এই জায়গাটা নিচু হয়ে যাচ্ছে। আর এই অংশে নাতিশীতোষ্ণ অঞ্চলে বাষ্পীভবন এত বেশি না হওয়ার ফলে এই অঞ্চলে জল কমছে না, তারপরে এই অংশে বেশি পরিমাণে বাষ্পীভবন হওয়ার ফলে এই অংশে জলের উচ্চতা কমছে, তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে জলপ্রবাহ দেখতে পাওয়া যায়, অর্থাৎ সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। তো সেইভাবে আমরা দেখলাম যে অধঃক্ষেপণ অর্থাৎ বরফ গলা বা বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে, জলের আধিক্যের কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে বাষ্পীভবন, এখানে আমরা একটা যোগ করতে পারি, বাষ্পীভবনের হেরফেরের কারণে বা তারতম্যের কারণে সমুদ্র স্রোতে কিছুটা সৃষ্টি বা সমুদ্র স্রোতের সৃষ্টি
আমরা কিছুটা হলেও লক্ষ্য করতে পারি। যেমন এরকমই একটা উদাহরণ হচ্ছে যে অধঃক্ষেপণের ফলে অর্থাৎ বরফ গলনের ফলে সৃষ্টি হয়েছে গ্রিনল্যান্ড স্রোত, হচ্ছে বরফ গলনের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সমুদ্র স্রোত সৃষ্টির বেশ কিছু কারণ জানলাম। পৃথিবীর আবর্তন গতি, অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হওয়ার ফলে পৃথিবীর এই যে গতি, তার ফলে পৃথিবীর মধ্যে একটা কোরিওলিস বলের সৃষ্টি হয়েছে এবং সেই কোরিওলিস বলের প্রভাবে জলে উচ্ছ্বাস দেখতে পাওয়া যাচ্ছে এবং সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু সারা বছর একটা নির্দিষ্ট দিক থেকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার ফলে এই নিয়ত বায়ুর তাড়নায় সমুদ্রের জলে তরঙ্গের সৃষ্টি হচ্ছে এবং সেই তরঙ্গ স্রোতে পর্যবসিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। এই দুটো প্রধান কারণ। এর সাথে লবণতা বা উষ্ণতার তারতম্যের ক্ষেত্রে দেখলাম যে উষ্ণতা বেশি হলে সেই জল হালকা এবং উষ্ণতা কম হলে সেই জল ভারী হয়, তারপরে পরস্পরের দিকে আসতে থাকে, স্রোতের সৃষ্টি হয়। ঠিক লবণতার ক্ষেত্রেও বেশি লবণতা যুক্ত জল কম লবণতা জলের দিকে, কম লবণতা যুক্ত জল বেশি লবণাক্ত জলের দিকে আসে, তার ফলে স্রোতের সৃষ্টি হয়। ঘনত্বের পার্থক্য, উষ্ণতা এবং লবণতার পার্থক্যের ফলে তো ঘনত্বের পার্থক্য হয়ই, তার সাথে সাথে সেই জলে বেশি পলি আছে কিনা, সেই জল মিষ্টি জল না তোর লবণাক্ত জল, এই সমস্ত আরো বেশ কিছু বিষয়ের উপর ঘনত্ব নির্ভর করছে। যখনই দুটো আলাদা ঘনত্ব হচ্ছে তখনই পরস্পরের দিকে আসছে এবং স্রোতের সৃষ্টি হচ্ছে। আর দেখলাম অধঃক্ষেপণ এবং বাষ্পীভবন, অধঃক্ষেপণের পার্থক্য এবং বাষ্পীভবনের পার্থক্যের ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। তো এই কারণগুলো হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান এবং অন্যতম কারণ। আমরা সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো জানলাম। সমুদ্র স্রোত সৃষ্টির ঠিক নয়, কিন্তু সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের ক্ষেত্রে আরো দুটো কারণ দায়ী। তার মধ্যে 1 নম্বর কারণ যেটা, সেটা হচ্ছে যে উপকূলের অবস্থান। উপকূলের অবস্থানটা কিরকম, অর্থাৎ সমুদ্রের জল যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সমুদ্রের স্রোত যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই অংশে যদি উপকূল অবস্থান করে, আমরা যদি দেখি যে এই অংশ দিয়ে একটা সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, এখানে একটা উপকূল স্থলভাগ অবস্থান করছে, তাহলে এটা যদি স্থলভাগ এখানে অবস্থান করে তাহলে সমুদ্রের স্রোতটা এখানে ধাক্কা লেগে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ওই দুটো স্রোতের সৃষ্টি করবে। আবার যদি এইভাবে একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে, দেখা যায় যে এরকম একটা উপকূল ভাগ রয়েছে, তাহলে এখানেও ধাক্কা লেগে দুটো ভাগে ভাগ হয়ে যেতে পারে। তো আবার এরকমও লক্ষ্য করা যায় যে এইরকম একটা স্থলভাগ আর এখানে একটা স্থলভাগ রয়েছে, এখান দিয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। তাহলে দেখবো যে এই অংশে ধাক্কা লেগে এখান দিয়ে একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে, এই অংশে ধাক্কা লেগে এখান দিয়ে একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে, আবার এখান দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ 3টে সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে গেল একটা সমুদ্র স্রোতের থেকে। কিভাবে না, উপকূলে কিরকম, উপকূল ভাগটা কিরকম অবস্থান করছে তার উপর ভিত্তি করে। তাহলে উপকূলের অবস্থানের কারণেও সমুদ্র স্রোত বিভাজিত হতে পারে বা বিভক্ত হতে পারে। এটাও সমুদ্র স্রোত সৃষ্টির ডাইরেক্ট কারণ নয়, কিন্তু প্রত্যক্ষ কারণ নয়, কিন্তু পরোক্ষ কারণ হিসেবে আমরা গণ্য করতে পারি, বা তোমাদের বইতেও এটা রয়েছে। আরেকটা যেটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসেবে বলা যায় বা সমুদ্র স্রোতের দিক পরিবর্তনের কারণ হিসেবে বলা যায়, সেটা হচ্ছে ঋতু পরিবর্তন। আমরা দেখি যে ঋতু পরিবর্তনের সাথে সাথে কোথাও কোথাও কি হয় না, বায়ু প্রবাহের দিকের পরিবর্তন ঘটে। আর আমরা আগেই বলেছি যে সমুদ্র স্রোত সৃষ্টির একটা প্রধান অন্যতম কারণ হচ্ছে নিয়ত বায়ু বা বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের জন্য সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে বায়ু প্রবাহের জন্যই যদি সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, তাহলে বায়ু যেদিকে যাবে সমুদ্র স্রোত সেদিকে যাবে। যদি ঋতু পরিবর্তনে সমুদ্র বায়ু প্রবাহ দিক পরিবর্তন করে, তাহলে সমুদ্র স্রোত দিক পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। ঠিক এইরকমই লক্ষ্য করা যায় কোথায় না, ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে আমরা দেখি, আমরা যদি এটা ভারতের দক্ষিণাংশ ধরি, তাহলে আমরা দেখি যে গ্রীষ্মকালে এই দিক থেকে, অর্থাৎ এটা দক্ষিণ দিক, এই দিকটা পশ্চিম দিক, দক্ষিণ পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আর এই মৌসুমী বায়ু প্রবাহের ফলে দেখতে পাওয়া যায় সমুদ্র স্রোত দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। আবার শীতকালে যখন এই উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়,
তখন সমুদ্র স্রোত বাধ্য হয়ে কি হবে, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হবে। কারণ মৌসুমী বায়ুর জন্যই যেহেতু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়েছে, মৌসুমী বায়ু যেদিকে যাবে সমুদ্র স্রোত সেদিকে যাবে। সে কারণে মৌসুমী বায়ু যখন দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সমুদ্র স্রোত সেই পথ অনুসরণ করছে। মৌসুমী বায়ু যখন উত্তর পূর্ব পথ ধরছে, তখন সমুদ্র স্রোতকেও উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হতে হচ্ছে। তাহলে বায়ু প্রবাহের দিকের পার্থক্যের ফলে সমুদ্র স্রোতের দিকেরও পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন এই স্রোতটার নাম হচ্ছে মৌসুমী স্রোত। এই মৌসুমী স্রোতের যে উদাহরণ, সেটা থেকে আমরা বুঝতে পারি যে সমুদ্রের স্রোতের দিক পরিবর্তন হচ্ছে বায়ু প্রবাহের দিক পরিবর্তনের জন্য। তো এই হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি যে কারণগুলো, সেই কারণ। এখান থেকে 5 নম্বরের বড় প্রশ্ন আসে যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ক্লাস 10-এর জন্য। খুব ভালো করে তৈরি করতে হবে এবং যে যে জায়গায় ছবি প্রয়োজন সে জায়গায় কিন্তু ছবি অবশ্যই দিতে হবে। প্রধান একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। এই কারণগুলো খুব ভালো করে পড়তে হবে। এর পরের পর্যায়ে আমরা সমুদ্র স্রোত যে সৃষ্টি হলো তার বেশ কিছু ফলাফল লক্ষ্য করা যায়। তার ফলে কি হচ্ছে সেই ফলাফলগুলো আমরা এর পরের পর্যায়ে আলোচনায় আসবো।